সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু পদত্যাগ করবার পর থেকেই আলোচনা শুরু হয়েছে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি। এদিকে গতকাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনের সাথে একটি বৈঠক করেছেন এবং সেখানে আমেরিকার রাষ্ট্রদূত বলেছেন মুক্তিযুদ্ধের ডেটাবেজ এবং ইতিহাস সংরক্ষণে বাংলাদেশকে আমেরিকা হেল্প করবে। সবশেষে আমাদের জীবনে সবারই কিছু না কিছু সমস্যা আছে। আজকে আমি এক ভাইয়ের একটি বিশাল সমস্যার একটা ছোট্ট ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো। ভিডিও ফুটেজটি কিন্তু অবশ্যই দেখতে হবে, শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। চুপ্পুকে এখন এটা ক্লিয়ার যে অনেকটা জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। অনেকেই বলছেন যে অস্ত্রের মুখে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। হয়তো অস্ত্রটা তার বাবা তারেক রহমানের বাবা জিয়াউর রহমান যেভাবে বঙ্গভবনে আবু সাহেম সাহেবকে দেখিয়েছিলেন সেভাবে হয়তো না দেখালেও হয়তো কোথাও থেকে ফোন গেছে, একাধিকবার প্রেসার এসেছে, যার ফলে চুপ্পুকে চলে যেতে হয়েছে। কিন্তু এখন হলো কে পরবর্তী রাষ্ট্রপতি হবেন। আবারও বলছি, ডক্টর ইউনূস এখনো হাল ছাড়েননি। তিনি তার আন্তর্জাতিক প্রভুদের মাধ্যমে তারেক রহমানের সরকারের উপরে একটি চাপ অব্যাহত রেখেছেন। এদিকে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে যেই রাষ্ট্রপতি হোক তিনি যেন তার দলের ভেতর থেকে হয়, বাইরের কাউকে তারা রাষ্ট্রপতি করবার পক্ষে নয়। বিশেষ করে আওয়ামী লীগ যতবার দলীয় নেতার বাইরে রাষ্ট্রপতি করেছে ততবারই কোনো না কোনো সমস্যার মুখোমুখি তাদের হতে হয়েছে। সুতরাং সেই হিসেবে ক্যান্ডিডেট যারা ছিলেন মির্জা ফখরুল আলমগীর, ডক্টর মঈন খান, মিস্টার নজরুল ইসলাম কিংবা ডক্টর খন্দকার মোশাররফ, তো এখন যেটা আমরা জানতে পারছি যে মির্জা ফখরুল আলমগীরই পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন। মোটামুটি মির্জা ফখরুলকে জানিয়ে দেওয়া হয়েছে, তার শারীরিক চেক আপ করা হচ্ছে, তার বাসায় এবং তার সিকিউরিটি বাড়ানো হয়েছে। সো মোটামুটি তিনি নিশ্চিত যে তিনি পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন এবং সেভাবেই সরকারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে। আরেকটি নাম আমরা খুব শুনছি, সেটি হলো আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে খ্যাত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান। আইরিন খান তারেক রহমানের স্ত্রীর দিক দিয়ে আত্মীয়, তো সেদিক দিয়ে একটি সমালোচনা আছে স্বজন প্রীতির। যদিও বিএনপি স্বজন প্রীতি, দলীয়করণ এগুলোর কোনো অভিযোগ গায়ে মাখে না, কারণ সম্প্রতি আপনারা দেখেছেন যে 12টি প্রতিষ্ঠানের একদম প্রধান, চেয়ারম্যান, এই ধরনের যেখানে সাধারণত অভিজ্ঞ আমলাদের দেওয়া হতো সেখানে সরাসরি দলের লোকদের নিয়োগ দেওয়া হয়েছে এবং এমন এমন নিয়োগ দেওয়া হয়েছে যাদের আদৌ অত বড় প্রতিষ্ঠান চালানোর মতো অভিজ্ঞতা আছে কিনা। দুষ্টু লোকেরা বলছেন প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা খুব জরুরি নয়, বরং ওইসব প্রতিষ্ঠান অধিকাংশ ক্ষেত্রেই খুব লাভজনক এবং সেখানে দুর্নীতির ব্যাপক সুযোগ রয়েছে। সুতরাং এই দলীয় লোকদের নিয়োগ দেওয়া হয়েছে মূলত সেই সব প্রতিষ্ঠান থেকে লুটপাট করবার জন্য। দুষ্টু লোকের এই কথাটার আমি কোনো মন্তব্য করিনি, মানুষ অনেক কথাই বলে, বাট এই যে দলীয়করণ, এই যে স্বজন প্রীতির যে উদাহরণ বিএনপি সৃষ্টি করলো, এটা ভবিষ্যতের জন্য খুব খারাপ নজর হয়ে থাকবে। যাই হোক, বলছিলাম আইরিন খান, বিএনপির অধিকাংশ নেতাই আইরিন খানের ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করছে। তারা মনে করেন যে আইরিন খান ডিপ স্টেটের লোক এবং আইরিন খান ডিপ স্টেটের নির্দেশ পেলে তারেক রহমান যে তার আত্মীয় এটি মুহূর্তেই ভুলে যাবেন এবং সরকার বেকায়দায় পড়লে তারা আইরিন খানের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা নাও পেতে পারেন। যদিও আইরিন খানের পক্ষে দেখবেন যে মিডিয়ায় একটা সুপরিকল্পিত প্রচার চলছে। এমনও বলা হচ্ছে যে আইরিন খান চাইলেই যখন তখন ট্রাম্পকে ফোন করতে পারেন। আমি জানি না এটা কতটুকু সত্য,
কিন্তু আইরিন খান সম্পর্কে যা বলা হচ্ছে সেটা অনেক ক্ষেত্রেই একটু বাড়িয়ে বলা হচ্ছে। তো শেষমেশ দেখা যাক। কিন্তু আমাদের সূত্র নিশ্চিত করেছে যে মির্জা ফখরুল আলমগীরই হবেন পরবর্তী রাষ্ট্রপতি। এদিকে গতকাল আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের সাথে মিটিং করেছেন। এই মিটিংয়ে ব্রেন্ট ক্রিস্টেনসন যে অফারটা দিয়েছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ডেটাবেজ এবং ইতিহাস সংরক্ষণে আমেরিকান ন্যাশনাল আর্কাইভস এবং আরো যেসব সম্পর্কিত প্রতিষ্ঠান আছে তারা হেল্প করবে। এটি শোনার পর থেকেই আমি আসলে মিলাতে পারছি না যে ব্রেন্ট ক্রিস্টেনসনের আসলে কাজ কি। তিনি যে মূল অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিলেন, সিনেট হিয়ারিং এ বলেছিলেন বাংলাদেশে চীনের প্রভাব কমানোর, সেই জায়গায় কিন্তু তার কোনো সাফল্য নেই। তিনি আছেন খাওয়া দাওয়া নিয়ে, তিনি আছেন পুলিশের এক্সারসাইজ নিয়ে, বডি ফিটনেস নিয়ে, তিনি আজ এখানে কাল ওখানে দৌড়াদৌড়ি করছেন, তিনি রিক্সা মার্কিন পতাকার আদলে রং করে উপহার হিসেবে দিচ্ছেন। মূল কাজ বাদ দিয়ে এখন তিনি এসেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংরক্ষণে। তিনি কোন দেশের রাষ্ট্রদূত? আমেরিকার রাষ্ট্রদূত। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমেরিকার ভূমিকা কি ছিল? সেই ভূমিকার কথা কি আমরা ভুলে গেছি? আমরা কি ভুলে গেছি যে এই আমেরিকা বাংলাদেশ যেন স্বাধীন না হতে পারে সেই জন্য তাদের সপ্তম নৌবহর পাঠিয়েছিল? সেই সপ্তম নৌবহরে পারমাণবিক বোমা ছিল এবং প্রয়োজনে বাংলাদেশে হিরোশিমা নাগাসাকির মতো পারমাণবিক বোমা ফেলবার নির্দেশ দেওয়া ছিল। সেদিন যদি সোভিয়েত ইউনিয়ন যদি কাউন্টার না দিত, যদি তারা পারমাণবিক সাবমেরিন নিয়ে ওই সপ্তম নৌবহরের দিকে না এগোতো, তাহলে বাংলাদেশের কপালে সেদিন কি জুটতো সেটা নিয়ে আসলেই চিন্তার বিষয়। এবং সেই সময় আমাদের মুক্তিযুদ্ধে সহায়তাকারী দেশ ভারত এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন যে তৎপরতা দেখিয়েছিল এবং ওই জাহাজকে ঠেকিয়ে দিয়েছিল ওই সপ্তম নৌবহর, তো সেই যুদ্ধের পরাজিত শক্তি হলো আমেরিকা। তো আমেরিকার হাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কতটা শুদ্ধভাবে লিপিবদ্ধ হবে এই প্রশ্ন স্বভাবতই করা যায়। আমেরিকা নিজে যখন ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার পরে 60 থেকে 70,000 তাদের রাজাকার আমেরিকা ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিল এবং সেই সকল রাজাকারের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছিল। আজকে বাংলাদেশে 71-এর যেসব রাজাকার ছিল তাদের ব্যাপারে আমেরিকার অবস্থান কি? সুতরাং এটা ভীষণ একটা উদ্ভট ব্যাপার যে বেশি দামে গম বেচতেছে, বেশি দামে এলএনজি বেচতেছে, তাতেও হচ্ছে না। এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার নতুন প্রকল্প নিয়ে নেমেছেন এই কাজে কর্মে ব্যর্থ মার্কিন রাষ্ট্রদূত। এটা শোনা যায় যে তার কাজের পারফরমেন্স দেখে মার্কিন সরকার কিন্তু মাঝে তাকে বাংলাদেশ থেকে তুলে নেওয়ারও কথা ভেবেছিল একবার। আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এই যে মার্কিন ছলচাতুরি এবং ইতিহাস বিকৃতির যে উদ্যোগ তারা নিয়েছে, এটির একটি প্রতিবাদ করা উচিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অনেকভাবেই লিপিবদ্ধ আছে, এমনকি মুক্তিযুদ্ধের ইতিহাস 16 খণ্ডে লিপিবদ্ধ আছে। তো সেগুলো বাংলাদেশের সরকার করবে, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার যখন ক্ষমতায় আসে তারা করবে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির কাছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হোক, এটা আমরা চাই না। যাই হোক, যে কথা বলছিলাম, মানুষের সমস্যার কথা বলছিলাম। আসেন ছোট্ট এই ভিডিও ক্লিপটা দেখি। আমি ভাই ধরা খাওয়া গেছি, আর দুটিকে আমি তালাক দেবো। আচ্ছা ভাই, এই যে আপনি বিয়ে থেকে সরাসরি তালাকে চলে গেলেন, আসলে তালাক দেওয়ার কারণটা কি? জানে কোন হইতেছে না আমার জানে তো কোন লাগবে ভাই। সারাদিন পরিশ্রম করি, পরিশ্রম কাজে এবো কবি যে আইসো ভাত বাড়ি দিবি, খাওয়াবি, ভালো মন্দ খাওয়াবি। এটা কি করে? এ ডাহে উর ঘরে শোয়ার জন্য, এ ডাহে উর ঘরে শোয়ার জন্য। ভাই আমার যে ভাই বডি ছিল, ভাই বডি আর বডি নেই, বডি হয়ে গেছে। হায় রে জীবন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।